মৌমিতার কোলে মাথা দিয়ে শুয়ে আছে মেঘালয়। মৌমিতা ছেলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। মেঘালয় হাত বাড়িয়ে মৌমিতাকে আলতো জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস আম্মু তিনুকে আমার করে দেওয়ার জন্য। মুচকি হাসি মৌমিতা কিছুটা জোরে মেঘালয়ের চুল টান দেয়। মেঘালয় ব্যথাতুর স্বরে বলল, উফ আমু লাগছে। হেসে বলল মৌমিতা। তোর মনে মনে এসব ছিল, বলিসনি কেন? মেঘালয় মায়ের কোলে মুখ লুকিয়ে বলল, তখন সময় আসেনি। যদি সাদিদ ভাত প্রস্তাব দিল, আমি শুধু ভাবছিলাম তোকে বলবো কি করে। পরে শুনি ডুবে ডুবে জল খাচ্ছিস বহুদিন। কথা শেষে খিলখিল করে হেসে দেয় মৌমিতা, সাথে যোগ দেয় মেঘালয়। মৌমিতা হাসি বন্ধ করে বলল, জানিস, তিনুকে আমি আমার কাছেই রাখতে চেয়েছিলাম, আর আমার কাছেই রাখার উপায় ছিল তিনুকে তোর বউ করা। কিন্তু তুলি বা সাদিদ ভাইকে বলার সাহস পাইনি। তাছাড়া তুই মানবি কি না সেটাও তো জানতাম না। ফটাফট বলল মেঘালয়। এখন তো জেনেছ বিয়ে হয়েছে, এখন আমার বউকে আমার কাছে এনে দাও। চোখ ছোট ছোট করে ফেলে মৌমিতা। পরক্ষণে হেসে ছেলের গালে আলতো থাপ্পড় মেরে বলল, বউ পাগলায় একটা। শব্দ করে হাসে মেঘালয়। তিয়ানা আনমনে অবন্তীর বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার কি করা উচিত বুঝতে পারছে না। মেঘালয়কে প্রশ্ন করলেও মেঘালয় তাকে আশা অনুরূপ উত্তর দিচ্ছে না। কি করা উচিত তার? তিয়ানার পাশে এসে দাঁড়ায় অবন্তী। কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে বলল, তিনু, মন খারাপ? অবন্তীর দিকে তাকিয়ে মলিন হেসে অশান্ত কণ্ঠে বলল তিয়ানা। না, ঠিক আছি। খানিক থেমে বলল তিয়ানা। আমার বিয়ে হয়ে গেছে অন্তি। অবন্তী বিস্ময় নিয়ে বলল। হোয়াট? তিয়ানা মাথা ঝাঁকিয়ে বলল, ইয়া, বিয়ে হয়ে গেছে। কবে, কখন, কার সাথে? তিয়ানা মৃদু হেসে আস্তে ধীরে প্রশ্ন করল। আজ 1 সপ্তাহ হলো বিয়ে হয়েছে। সেদিন তোর সাথে কথা শেষে বাড়ি গিয়ে শুনলাম আমার নাকি বিয়ে। বাসর ঘরে গিয়ে দেখলাম আমার বর আর কেউ না, মেঘ ভাইয়া। সবচেয়ে মজার ব্যাপার কি জানিস? বিয়ের পরের দিন মেঘ ভাইয়ার কাছ থেকে জানতে পারি সে অলরেডি রিলেশনে আছে, তার প্রেমিকা আছে, তার নাম আদুরিনী। শেষের কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসে তিয়ানার। চোখের কোণের জল মুছে মুচকি হাসে। অবন্তী বিস্মিত দৃষ্টি নিয়ে তিয়ানার দিকে তাকিয়ে থাকে। এভাবে দুজনে চুপ থাকে কিছুক্ষণ। অবন্তীর নীরবতা ভেঙে বলল, এখন কি করবি? তাচ্ছিল্য হেসে বলল তিয়ানা। অন্য সব টিপিক্যাল বউদের মতো স্বামীকে মানানোর চেষ্টা করব, যদি মানে। তিয়ানার কথা শেষের সাথে সাথে তিলাত এসে দাঁড়ায় তাদের সামনে। তিলাত অবন্তীকে আর চোখে এক পলক দেখে গলা খাকারি দিয়ে বলল, তিনু চল, তোকে নিতে আসছি। তিয়ানা বিস্মিত স্বরে প্রশ্ন করল। আমাকে? তিলাত হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, আম্মু বলল তুই আজ বাইক নিয়ে আসিসনি, তাই ভাবলাম তোকে নিয়ে যাই। তিয়ানা অবাক কণ্ঠে বলল। আজ সূর্য কোন দিক থেকে উঠলো? তিলাতের কপালে হাত দিয়ে বলল। দেখি দেখি, তোর জ্বর টর এলো কিনা? অবন্তী হেসে বলল। তিনু, ভাইয়ের সাথে মজা করছিস কেন? অবন্তীর ভাইয়া ডাকে মেজাজ চটে যায় তিলাতে। ফোঁস করে বলল, দেবো একটা। বড় ভাইয়ের সাথে এভাবে কথা বলে? চল বাড়ি চল। অবন্তীর দিকে তাকিয়ে তাকে মৃদু স্বরে বলল। আসছি। বলে তিয়ানার হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যায় তিলাত। তিয়ানার বাড়ি ফিরে নিজ ঘরে গিয়ে দেখে মেঘালয় তার বিছানা দখল করে শুয়ে আছে। তিয়ানা কটমট করে বলল, আপনি আজ আমাদের বাড়িতে কি করছেন? হেসে শোয়া থেকে উঠে আসন পেতে বসে হাতের আঙুল ফুটাতে ফুটাতে বলল, আর বলিস না, বউকে মিস করছিলাম, তাই বউয়ের কাছে চলে এলাম। ছেলেদেরকে এক দোষ বুঝলে একবার বিয়ে হলে বউ ছাড়া চলে না, আমার চলছে তাই চলে এলাম। কপাল কুঁচকে ফেলে তিয়ানা। সাথে থাকা ব্যাগ পড়ার টেবিলের উপর রেখে পা চেয়ারের উপর তুলে জুতো খুলতে খুলতে বলল, বউ তো বোন, আপনার প্রেমিকা কই? তার কাছে যান। ফটাফট উত্তর দেয় মেঘালয়। প্রেমিকা বিজি মানুষ, তাছাড়া অপশনাল হিসেবে বউ যখন আছেই। ভুরু কুঁচকে ফেলে তিয়ানা। তাকে কি বুঝালো মেঘালয়? সে অইচ্ছুক? রাগী স্বরে বলল তিয়ানা। ভাইয়া আপনি ঠিক কী চান, বউ নাকি প্রেমিকা? থেমে মেঘালয়ের কাছে গিয়ে বলল, আমি অন্য সব মেয়েদের মতো নই যে নিজে স্যাক্রিফাইস করব।
আমার অধিকার আমি বুঝে নেব। বাঁকা হাসে মেঘালয়। তাই আমি আমার প্রেমিকাকে ছাড়ছি না তিনু, দেখি তুই কি করতে পারিস। সব তোর বাপ আর আমার বাপের জন্য হয়েছে, তারা আমাকে জোর করেছে। এক কথা বারবার সহ হচ্ছে না তিয়ানার, রেগে বলল। সেটা আপনার আর তাদের ব্যাপার, আমার নয়। আমি ছোট বাচ্চা না যে জোর করে বিয়ে দিয়ে দেবে কেউ। আর হ্যাঁ, আমি যতটুকু জানি মেঘালয় চৌধুরীকে জোর করে কোনো কাজ করানোর ক্ষমতা কোনো মেয়ের অন্তত নেই। নিজেকে শান্ত করে তিয়ানা ধরে আসা স্বরে বলল। আমি এসব নিতে পারছি না মেঘ ভাইয়া। হয় তুমি আমাকে রাখো, নয়তো তোমার প্রেমিকাকে। এমনিতে আমি খুব ডিপ্রেশনে আছি। এই বিয়ে বিয়ে খেলা নিয়ে অতিরিক্ত চাপ নিতে চাচ্ছি না। কথা শেষে ওয়াশরুমে গিয়ে শব্দ করে ওয়াশরুমের দরজা আটকে দেয় তিয়ানা। মেঘালয় আহাম্বক হয়ে চেয়ে আছে। এত এত কথা তাকে তিয়ানা শোনালো। রিয়েলি? বিয়ে হতে না হতেই এত সাহস বেড়ে গেল। সোফায় বসে চা খাচ্ছিল সাদিদ। তুলিকা তার সোজাসুজি কাউচে এসে বসলো। কিছুক্ষণ হাঁসফাঁস করে বলল। একটা কথা ছিল। সাদিদ পেপারের কাগজ হাতে নিয়ে বলল। বলো। তুলিকা আমতা আমতা করে বলল। বলছিলাম, তিনুকে এভাবে জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হলো? কপাল কুঁচকে ফেলে সাদিদ। নিউজ পেপার থেকে চোখ সরিয়ে তুলিকার দিকে তাকিয়ে বলল। মানে? আসলে তিনু হয়তো এই বিয়েতে খুশি না। সাদিদ ভুরু কুঁচকে শান্ত কণ্ঠে প্রশ্ন করল। টিয়া তোমাকে কিছু বলেছে? না, বলেনি, কিন্তু ওর মুখ দেখে বোঝা যাচ্ছে ইদানিং তিনু খুব আনমনা থাকছে। তিনু তো এমন নয়। যখন টিয়া নিজে থেকে কিছু বলেনি তখন তোমাকে আগ বাড়িয়ে কিছু ভাবতে হবে না। তেমন কিচ্ছু না। মেজাজ চটে যায় তুলিকার। ধীর কণ্ঠে বলল। তিয়ানা আমার মেয়ে সাদিদ, আমাকে ভাবতে হবে। সাদিদ তাচ্ছিল্য হেসে বলল। উফ, ভুল, তোমার মেয়ে নয়, তোমার বোন আর আমার মেয়ে। কথাটা মনে হলো তুলিকার বুকে গিয়ে বাতলো মনে হলো। কাপা স্বরে বলল। সাদিদ, আমার মেয়ে হয় তিয়ানা। কোলে পিঠে করে বড় করেছি, জন্ম না দি মানুষ তো করেছি। তুলিকার কথার প্রতি উত্তরে কিছু না বলে সোফা থেকে উঠে চলে যায় সাদিদ। তুলিকা পাথর হয়ে বসে থাকে। আজ তিয়ানা তার নিজের সন্তান হওয়ার সত্ত্বেও জোর গলায় বলতে পারছে না সে। ইচ্ছে করলো তুলিকার চিৎকার করে সাদিদকে বলতে। তিয়ানা শুধু তোমার মেয়ে নয় সাদিদ, আমারও মেয়ে, আমার নিজের পেটের সন্তান, যাকে আমি গর্ভে ধারণ করেছি, যাকে 10 মাস 10 দিন পেটে রেখে সকল কষ্ট যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছি। তিয়ানার প্রতি তোমার যতটা অধিকার, ঠিক তার সমান অধিকার আমারও, কারণ আমি ওর মা, নিজের মা, যে তাকে জন্ম দিয়েছে। সাদিদ তিয়াশার বিয়ের পর বহু বছর দেশে ফেরেনি তুলিকা। প্রায় 11 বছর পর নিজ মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে দেশে পা রাখে সে। আপনজন বলতে নানা আর মা ছিল। নানা মারা যান বছর 6 আগে, এরপর মা। নিজের বলতে কেউ ছিল না তুলিকার। শূন্য ঘর আর এত এত স্মৃতি, সাথে সাদিদ সব সময় চোখের সামনে। সাদিদের সামনে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলেও সাদিদের তীক্ষ্ণ দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে পারে না তুলিকা। তুলিকার ফেরার পর তিয়াশা খুব হীনমন্যতায় ছিল। বোনের কাছে ক্ষমা চাওয়ার মুখ তার ছিল না, আর না বোনকে নিজের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার। কারণ ততদিনে সে এক সন্তানের মা। সাদিদ তাকে যতই না মানুক, এটা তো সত্যি সে সাদিদের বউ। তুলিকা অবশ্য বোনের সাথে স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছে, এমন যে কিছু হয়নি। তিলাতকে নিজের কাছে টেনে নিয়েছে। তুলিকাকে দেখে পুরনো ক্ষতগুলো তাজা হয়ে ওঠে সাদিদের। প্রায় 8 বছর পর সে আবার বারে যায় এবং মাত্র অতিরিক্ত ড্রিঙ্কস করে। শুধু ড্রিঙ্কস করে না, তুলিকাকে ফোন করে কথা শোনাতে থাকে। বেশি ড্রিঙ্কস করে ফেলে সাদিদ, উঠে দাঁড়াতে পর্যন্ত পারে না। বারের ম্যানেজার সাদিদের ফোন থেকে তুলিকাকে সবটা জানায়। কল পেয়ে ছুটতে যায় তুলিকা। সাদিদকে ওই অবস্থায় দেখে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে তার। হাত ধরে সে সাদিদের। সাদিদ তুলিকার হাত খামছে ধরে, নিজের কাছে টেনে তুলিকার থুতনি আঙুল দিয়ে চেপে ধরে বলল। আই হেড ইউ। এই 3টি শব্দ কানে যাওয়া মাত্রই তুলিকার বুকে যন্ত্রণা শুরু হয়।
চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সাদিত নিজের আঙুলের মাথায় জলগুলো নিয়ে তাচ্ছিল্য হেসে বলল, ছলনাময়ী, ছলনাময়ীদের কান্নাও পায় মায়া কান্না। কথাটা কানে যাওয়া মাত্রই তুলিকার মনে হলো কেউ তার বুকে পাথর রেখে দিয়েছে। খুব কষ্ট হয়, তার নিঃশ্বাস আটকে যায়। কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায় ভিতর থেকে। কান্না আটকাতে ঢোক গিলে তুলিকা গলায় জ্বলে ওঠে। নিজেকে সামলে ধরা গলায় বলল, উঠুন, বাড়ি যেতে হবে। তুলিকাকে ঠেলে দূরে সরিয়ে দেয় সাদিত। রাগী স্বরে চেঁচিয়ে বলল, কার বাড়ি, কিসের বাড়ি? ওই বাড়িতে আমি শান্তি পাই না, এখানেই পাই। এই যে এটা, এটা আমার বাড়ি। তুমি ফিরে আসছো কেন? আমার পুড়ে ছাই হয়ে যাওয়া জীবনকে আরও শেষ করে দিতে? আই হেড ইউ, আই হেড ইউ। ঠকিয়েছো তুমি আমার বোন, সবাই ঠকিয়েছো। আই হেড বোথ অফ ইউ। সাদিতের চেঁচানোতে আশেপাশের সবাই তাদের দিকে তাকায়। সাদিত তাতে কোনো ভ্রুক্ষেপ না করে নিজ মনে ড্রিঙ্কস করতে থাকে। তুলিকা ড্রিঙ্কসের বোতল কেড়ে নিতে চায়। সাদিত রক্ত চক্ষু নিয়ে তাকায় তুলিকার দিকে। হালকা ভয় পেলেও পাত্তা দেয় না তুলিকা। ড্রিঙ্কসের বোতল সাদিতের হাত থেকে কেড়ে নেয় সে। বারের বিল মিটিয়ে সাদিতকে নিয়ে বাইরে আসে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে। সাদিত নিজের হাত তুলিকার থেকে ছাড়িয়ে নিয়ে বাড়ির ভিতর যেতে নেয়। তুলিকা তাকে ধরে বৃষ্টির মাথাতে নিয়েই রওনা দেয় বাড়ির পথে। ফেরার পথে দুজনে বৃষ্টিতে ভিজে যায়। তুলিকা বাড়ি ফিরে সাদিতকে নিজের ঘরে রেখে তিয়াশার ঘরের দরজায় টোকা দেয়। তিয়াশা মাথা ব্যথার কারণে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে অনেক আগেই। বিরক্ত হয় তুলিকা, কিছুক্ষণ দরজায় টোকা দিতে থাকে। তিয়াশার সাড়া না পেয়ে বিরক্ত নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে সে। কি করবে বুঝতে পারছে না তুলিকা। সাদিত নিজের মধ্যে নেই। বৃষ্টিতে ভেজার ফলে শরীরে কাপড়ও ভিজে চুপচুপে হয়ে আছে। কিছুক্ষণ থম মেরে সোফায় বসে থাকে তুলিকা। মানুষটা তার নেই, বোনের স্বামী হয়। বোনের স্বামীকে কি করে চেঞ্জ করাবে সে? যার স্বামী সে তো মরার মতো ঘুমাচ্ছে। রাগ হচ্ছে তুলিকার। নিজের রাগকে দমন করে সাদিতের ঘরে যায় তুলিকা। মানুষটাকে তো সে ভালোবাসে, কি করে এভাবে ভেজা কাপড়ে ফেলে রাখবে? যদি জ্বর হয়, তার উপর আবার সাদিতের শরীরে টাইফয়েড জীবাণু আছে। এর আগের বারের কথা ভেবেই কেঁপে ওঠে তুলিকা। সেবার জ্বর হয়ে বেশ কিছুদিন হসপিটালাইজড হতে হয় সাদিতকে। তুলিকা ঘরে গিয়ে দেখে সাদিত ভেজা শরীরে বিছানায় সোজা হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে আছে। রাগ হয় তার। রাগে ফুসফুস করতে করতে নিজের মনে বকে, তাকে ঝামেলায় ফেলে নবাবজাদা ঘুমাচ্ছে। তুলিকা কোমরে আঁচল গুজে খাটে উঠে সাদিতের শার্টের বোতাম খুলতে নেয়। চোখ বন্ধ অবস্থায় তুলিকার হাত খামচে ধরে সাদিত। তুলিকা ভুরু কুচকে সাদিতের মুখ পানে তাকায়। সাদিত চোখ খুলে তুলিকাকে দেখে ফিসলে হাসে। তুলিকা আহম্বক হয়ে চেয়ে থাকে। সাদিত তাকে দেখে হাসছে। রিয়েলি নেশায় ভালো মতোই ধরেছে তাহলে। মৃদু দীর্ঘশ্বাস ফেলে সাদিতের হাত সরিয়ে সাদিতের হাত সরিয়ে বোতাম খুলতে নেয় সে। সাদিত আবারও হাত ধরে তুলিকার। তুলিকা বিরক্তি নিয়ে সাদিতের দিকে তাকায়। সাদিত হো হো করে হেসে দেয়। সাদিতের হাসি দেখে বুকের ভিতর কেমন কেমন খা খা করে ওঠে তুলিকার। অনেক দিনের তৃষ্ণার্ত লাগছে নিজেকে। এই হাসিটা, এই মানুষটাকে না দেখে সে এত বছর ভিনদেশে পড়েছিল। চোখ থেকে জল গড়িয়ে পড়ে তার। পরক্ষণে চোখ মুছে নিজেকে সামলে বলল, এসব কোন ধরনের পাগলামি সাদিত? শার্ট খুলতে দাও, অনেকক্ষণ যাবৎ ভিজা শরীরে আছো। সাদিত বাচ্চাদের মতো মিনমিন করে বলল। হ্যাঁ, খুলতে দিই, আর তুমি আমার ইজ্জত লুটো। সাদিতের এখনো কথায় থতমত খেয়ে যায় তুলিকা। খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে পড়ল। তোমার অনেক নেশা হয়ে গিয়েছে, আগে নেশা কাটাতে হবে। তুলিকার কোমর থেকে শাড়ির আঁচল খুলে আঁকড়ে ধরে সাদিত। সাদিতের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় তুলিকা। ভয়ে ভয়ে বলল, কি করছো? জোরে হেসে দেয় সাদিত। নেশাতুর কণ্ঠে বলল, খাবো, তোমাকে খাবো। কেঁপে ওঠে তুলিকা। সাদিতের থেকে শাড়ির আঁচল ছাড়াতে নেয়। সাদিত শাড়ির আঁচল আঁকড়ে ধরে টেনে তুলিকাকে বিছানায় ফেলে তার উপর উঠে যায়। ভয় পেয়ে যায় তুলিকা। ভয়ে ভয়ে বলল,
সাদিদ, ছাড়ো। সাদিদ নেশার ঘোরে বলল। না। অসহায় কণ্ঠে বলল তুলিকা। প্লিজ সাদিদ, ভুল হয়ে যাবে। শোনে না সাদিদ। তুলিকার ঘাড়ে মুখ ডুবায়, চুল সরিয়ে ঠোঁট ছোঁয়ায়। শিউরে ওঠে তুলিকার। ইচ্ছে করছে সাদিদের এই পাগলামোকে সায় জানিয়ে নিজেকে বিলিয়ে দিতে, কিন্তু না, সে বেঈমান হতে পারবে না। সাদিদকে নিজের থেকে সরাতে চায় সে, তবে সাদিদের পুরুষ শক্তির সাথে পেরে উঠছে না সে। না পেরে অনুনয় করে বলল। ভুল হচ্ছে সাদিদ, তুমি নেশার ঘরে আছো। হুম। কঠোর কণ্ঠে বলে তুলিকা। ছাড়ো আমাকে সাদিদ। সাদিদ খিল খিল করে হেসে বাচ্চা স্বরে বলল। ছাড়বো না, তোমাকে আদর করব। নিজেকে মানাতে পারছে না তুলিকা, আর না সাদিদকে থামাতে পারছে। তিয়াশাকে কি জবাব দেবে সে? সকাল হলে সাদিদ নিজেও সবটা ভুলে যাবে। তখন সাদিদ যদি বলে সে সাদিদের নেশার ঘরে সুযোগ নিয়েছে, এমনি সাদিদ তাকে ঘৃণা করে, ঘৃণাটা হয়তো আরও বেড়ে যাবে। সাদিদকে ঠেলে উঠতে নেয় তুলিকা, কিন্তু সাদিদ আঁকড়ে ধরে তাকে। শত চেষ্টা করেও সাদিদকে আটকাতে পারে না তুলিকা। পূর্ণতা পেয়ে যায় তাদের ভালোবাসা, তবে অবৈধভাবে। তাদের সম্পর্কে 13 বছর পর দুজন ভালোবাসার মানুষ শারীরিকভাবে এক হয়। ভোরে সাদিদ ঘুমানোর মাত্র তুলিকার শরীরে আঁচল পেঁচিয়ে নিজ ঘরে চলে যায়। বর্তমান রেস্টুরেন্টে ঢুকেই মেঘালয় গতদিনের মেয়েটার সাথে দেখতে পায় তিয়ানা। মেঘালয় মেয়েটার হাত ধরে পাশাপাশি বসে আছে। রাগ হয় তিয়ানার, রাগে কষ্টে চোখে জল চলে আসে তার। এক পলক সেদিকে তাকিয়ে চলে যেতে নেয় তিয়ানা, তবে কিছু একটা ভেবে ফিরে এসে মেঘালয়ের টেবিলের কাছে যায়। এগিয়ে গিয়ে বাইকের চাবিটা টেবিলের উপর ঠাস করে রাখে। হঠাৎ শব্দে থতমত খায় মেঘালয়। ভুরুকুটি করে পাশে তাকিয়ে দেখল তিয়ানা দাঁড়িয়ে, ঠোঁটে মিচকে হাসি। তিয়ানাকে দেখে মেঘালয় তাড়াহুড়ো করে মেয়েটার হাত ছেড়ে দেয়। সেদিকে তাকিয়ে মৃদু হাসে তিয়ানা। চেয়ার টেনে পা গুটিয়ে আসন পেতে বসে সে। মিটমিটিয়ে হেসে প্রশ্ন করল। ভাইয়া গার্লফ্রেন্ড? পাশে থাকা মেয়েটা কপাল কুঁচকে প্রশ্ন করল। তুমি কে? তিয়ানা দাঁত বের করে হেসে পড়ল। কাজিন, মেঘ ভাইয়ার বোন হই আমি। তিয়ানার এখনও উত্তরে বরাবরের মতো বাম ভুরু কুঁচকে ফেলে মেঘালয়। তিয়ানা আড়ালে মেঘালয়কে চোখ মারে। তিয়ানার এমন কাণ্ডে বিস্ময়ে কাশি উঠে যায় মেঘালয়ের। মেয়েটা মেঘালয়ের পিঠে হাত বুলিয়ে দেয়। তিয়ানা সেদিকে কটমট করে তাকিয়ে দাঁত বের করে মুখে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে পড়ল। এ কি ভাইয়া, হঠাৎ কাশি হলো কেন তোমার? মেঘালয় চোখ গরম করে তাকায়। তিয়ানা তাকে পাত্তা না দিয়ে পড়ল। মেয়েটা হেসে বলল। আপু, আপনার নামটা? আমার নাম বৃষ্টি। তিয়ানা সন্দেহ নিয়ে মেঘালয়ের দিকে চেয়ে প্রশ্ন করল। কিন্তু আমি তো জানি আদৌ। হ্যাঁ, বৃষ্টি। ওর নাম বৃষ্টি। আমি ভালোবেসে আদরিনী বলে ডাকি। কথা কেড়ে নিয়ে গম্ভীর মুখে বলল মেঘালয়। বৃষ্টি কিছু বুঝতে না পেরে আহাম্বক হয়ে মেঘালয়ের দিকে তাকায়। মেঘালয় তাকে চোখের ইশারায় চুপ থাকতে বলে। তিয়ানা ঠোঁটে হাসির রেখা টেনে আর চোখে মেঘালয়কে দেখে পড়ল। ও আচ্ছা, তাহলে তুমি আমার ভাবি হও? ও মিস্টেক, ভাবি না, হবু ভাবি হবে। তুমি কিন্তু দারুণ দেখতে, ভাইয়ার সাথে মানিয়ে যাবে। মেঘালয় ভুরু কুচকে তাকায় তিয়ানার দিকে। সে ভেবে পাচ্ছে না এই মেয়ে এখনো কি করে স্বাভাবিক, কি করে পসিবল। তিয়ানা হেসে বলল। ভাইয়া তাহলে আজই মাম্মিকে জানাই, কি বলো? তিয়ানার কথায় চোখ বড় বড় করে তার দিকে তাকায় মেঘালয়। প্রায় ঘন্টাখানেক ধরে তুলিকার পেছন পেছন ঘুরছে তিলাত, কিন্তু যে কথাটা বলতে চাচ্ছে মুখ দিয়ে বের হচ্ছে না। ছেলের এমন কাণ্ড দেখে রেগে যায় তুলিকা। হাতে থাকা পানির জগ ডাইনিং টেবিলের উপর শব্দ করে রেখে পড়ল। হায়, কি বলতে চাস সেটা বলবি, নয়তো এক্ষুনি আমার চোখের সামনে থেকে যাবি। তিলাত করুণ চোখে মায়ের দিকে চেয়ে দুঃখী দুঃখী কণ্ঠস্বরে বলল। আম্মু। তুলিকা বিরক্ত হয়ে কপালে হাত দিয়ে নিজ মনে বলল। হায় কপাল, মেয়েটাকে চাইলাম ঘরোয়া বানাতে, সেটা তো পারলাম না, উল্টো ছেলেটা ঘরোয়া হলো। মায়ের পিছন পিছন আঁচল ধরে ঘুরছে। একটা কথা বলতে এসে ঘন্টা লাগিয়ে দিল, কিন্তু কথার কও বের করতে পারলো না মুখ ফুটে।
রাগী স্বরে বলল তুলিকা। আঁচল ছাড় আমার। বলে তিলাতের হাত থেকে আঁচল ছাড়িয়ে রান্নাঘরে চলে যায় তুলিকা। তিলাত মায়ের পেছন পেছন গিয়ে মায়ের সাথে লেগে দাঁড়ায়। তুলিকা একবার বিরক্ত নিয়ে তিলাতের দুঃখী দুঃখী মুখটা দেখে চুলা বন্ধ করে হাতে খুন্তি নিয়ে বলল, বল কি বলবি বল। এবার যদি কথা না বের হয় এই খুরচনের বাড়ি পড়বে তোর পিঠে। তিলাত আমতা আমতা করে তুতলে বলতে নেয়। আমি কথা শেষ করতে পারে না তিলাত। তার আগে ঝড়ের গতিতে বাসায় ঢুকে তুলিকাকে চেঁচিয়ে ডাকতে শুরু করে তিয়ানা। তিয়ানার চেঁচানো শুনে তিলাতের কথাকে অসম্পূর্ণ রেখে কিচেন থেকে বেরিয়ে যায় তুলিকা। তিলাত বলতে নিয়েও বলতে না পেরে রেগে নিজের মাথায় টোকা দেয়। ব্যথা পেয়ে মাথা টলতে টলতে দুঃখী স্বরে মনে মনে বলল, কোন জন্মের শত্রুকে আল্লাহ আমার বোন করে পাঠালো তিনি জানেন। আমাকে বাস ছাড়া এ আর কিছু দিতে পারে না। ইস, একটুর জন্য আম্মুকে বলতে পারলাম না অবন্তীর কথা। তুলিকা ডাইনিংয়ে গিয়ে রেগে বলল, বাড়িতে ডাকাত পড়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আস্তে কথা বল। তিয়ানার রাগে ফোঁস করতে করতে বলে উঠল, তোমরা আমাকে বিয়ে দিয়েছো রাইট? তুলিকা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। তো আমাকে এখনো বাড়িতে বসিয়ে রাখছো কেন? তুলিকা আহম্বক হয়ে প্রশ্ন করল। তাহলে কি বলবো? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল তিয়ানা। কি আবার আমাকে আমার শ্বশুরবাড়ি পাঠাবে? মেয়ের এমন কথা শুনে তুলিকা হাতে থাকা খুন্তি ফ্লোরে পড়ে যায়। অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকাইয়ে থাকে সে। তিলাত ফ্রিজ থেকে আপেল বের করে খাচ্ছিল। তিয়ানার কথা তার কানে যাওয়া মাত্রই হাত থেকে আপেল পড়ে যায়। আর সে এক দৃষ্টিতে বোকা চোখে হতবুদ্ধি হয়ে তিয়ানার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এটা কি শুনছে সে? ভূতের মুখে রাম নাম? তিলাত নিজের হাত চিমটি কাটে। না, যা দেখছে সত্যি দেখছে। এটাও হয়? তিলাত পাশে থাকা সোফায় বসে গালে হাত দিয়ে বোনকে দেখতে থাকে। তুলিকা আহম্বক কণ্ঠে প্রশ্ন করল, কি বললাম আম্মা? বিরক্ত হয় তিয়ানা। বিরক্ত নিয়ে বলল, আমার বিয়ে হয়ে গেছে আম্মু, তাহলে বাপের বাড়িতে থাকার কি দরকার? আমার শ্বশুরবাড়ি যাওয়ার ব্যবস্থা করো। কথা শেষে নিজ ঘরে চলে যায় তিয়ানা। তুলিকা মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে তিলাতকে উদ্দেশ্য করে বলল, আমি যা শুনছি তুইও কি সেটাই শুনছিস বাবু? তিলাত মাথা ঝাঁকিয়ে মিনমিন করে বলল। হ্যাঁ আম্মু। তিলাতের এখন নিজের মাথা টাকাতে ইচ্ছা করছে। তারই বোন কোনো কিছুর পরোয়া না করে 1 সেকেন্ডে বলে দিল শ্বশুরবাড়ি যাওয়ার কথা। সেখানে সে বড় ভাই হয়ে ঘন্টা ধরে মায়ের আঁচল ধরে মায়ের পিছন পিছন ঘুরেও আসল কথাটা বলতে পারল না। কচু গাছের সাথে ঝুলে পড়া উচিত তার। নিজের ঘরে গিয়ে জিনিসপত্র ফ্লোরে ছুঁড়ে মারে তিয়ানা। রাগ কষ্ট দুটোই হচ্ছে তার। নিজের বিয়ে করা আপন স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখেও কিচ্ছু করতে পারছে না সে। নিজের পাপ্পার উপর রাগ হচ্ছে তার। সে তো শুধু জানিয়েছিল ভালোবাসে সে মেঘালয়কে, তাই বলে এটা তো বলেনি এখনই বিয়ে দিয়ে দিতে। এখন তার কি হবে? সে মোটেও সতীন নিয়ে সংসার করবে না। হয় মেঘালয়কে খুন করবে, নয়তো ওই মেয়েকে, কি যেন নাম, বৃষ্টি, আবার আদর করে আদরণীয় ডাকা হচ্ছে। এই দুঃখ সে কাকে দেখাবে? তার বর কিনা তিয়ানাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসে? এই ছিল তার কপালে। নিজের ভাগ্যের উপর বেশ দুঃখ হয় তিয়ানার। ভেবে নিয়েছে সে আজকাল মধ্যে বউ হয়ে ঢুকবে ওই বাড়িতে, তারপর দেখাবে তিয়ানা কি জিনিস। একদম সে অন্য সব মেয়েদের মতো ন্যাকা নয় যে নিজের স্বামীকে ছেড়ে দেবে। নিজের করেই ছাড়বে সে। আর ওই বৃষ্টিকেও সে তার বরের দিকে কুনজর দেওয়ার মজা বুঝাবে। তিয়ানা পেটের নিচে বালিশ রেখে খাটে উল্টো হয়ে ঝুলে থাকে। তার পা মাথা বাইরে, খাটের বাইরে ঝুলছে। রাগ হলে এমনটা করে থাকে সে। আজও রাগ হচ্ছে তার, ভীষণ রাগ। বারবার চোখের সামনে মেঘালয়ের ওই মেয়েটার হাত ধরার দৃশ্য চোখের সামনে ভাসছে তার। মেঘালয়ের ওই হাত যদি সে 1000বার ওয়াশ না করেছে তো তার নামও তিয়ানা না। রাগে নিজের চুল খামচে ধরে ডুকরে কেঁদে ওঠে তিয়ানা। কাঁদতে কাঁদতে নিজ মনে বলে ওঠে, আজ আমার রাগে ছোটবেলার মতো তোমার মাথায় উঠে পটি করে দিতে ইচ্ছে করছে মেঘ ভাইয়া।
লাল টুকটুকে শাড়ি পরে মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে মেঘালয়ের ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে তিয়ানা। পাশে থাকা কাউচে হেলান দিয়ে কপালে এক হাত রেখে বসে আছে মেঘালয়। তিয়ানা সেদিকে তাকিয়ে কিটমিটিয়ে হেসেও দেয়। মেঘালয় পুরো কুচকে তাকিয়ে আছে তার দিকে। তিয়ানা হেসে মেঘালয়ের বরাবর বিছানায় আসন পেতে বসে মিচকে হেসে বলল। কেমন দিলাম? মেঘালয় থতমত কণ্ঠে বলল। এখানে আসার জন্য উঠে পড়ে লেগেছিস কেন? তিয়ানা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। জামাই পরকীয়া দূর করার জন্য। চোখ পাকিয়ে তাকায় মেঘালয়, রাগী স্বরে বলল। হোয়াট? পরকীয়া? আমি পরকীয়া করছি? অবশ্যই এটা পরকীয়া। বউকে লুকিয়ে অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরলে সেটা পরকীয়াই। পায়ে দুম করে শব্দ করে সোফা থেকে উঠে দাঁড়ায় মেঘালয়। খাটের কাছে এসে হালকা ঝুঁকে ধমকে বলে উঠল। বৃষ্টি আমার গার্লফ্রেন্ড, আর সেটা তোকে বিয়ে করার আগে থেকে। তিয়ানা কপাল কুঁচকে প্রশ্ন করল। কতদিন? মেঘালয় 4টা আঙ্গুল তুলে বলল। 4 বছর আমি পরকীয়া করছি না। তুই আমাদের মধ্যে ঢুকে পড়েছিস, সেটার তোর বাপ আর আমার বাপের জন্য। তিয়ানা বিরক্ত নিয়ে বলল। থুরো, খালি এক কথা। আমার বাপ আর তোর বাপের জন্য। তো তাতে আমি কি করব? আমার তো হাত নেই। আর প্রেম করছেন ভালো কথা, এখন ভুলে যাবেন, ব্যাস তাহলেই হলো। ভুলে যাব মানে? তুই ভুলে যাবি? তুই এক্ষুনি যাবি আমার ঘর থেকে, কাল আমার বাড়ি থেকে। মেঘালয়কে সম্পূর্ণ অগ্রাহ্য করে বিছানার একপাশে শুয়ে পড়ে তিয়ানা। শুয়ে নিজ হাতের আঙুল টানতে টানতে ব্যঙ্গ করে পড়ল। তুই যাবি কেন? আমি যেখানে যাব আমাকে কি নিরীহ মনে হয়? আমি যাব না। এটা আমার বরের ঘর, এখানে আমি থাকবো, আমার অধিকার এটা। আপনি আপনার ওই গার্লফ্রেন্ডকে ভুলে যান। মেঘালয়কে কথাগুলো শুনিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে তিয়ানা। মেঘালয় হতবাক হয়ে চেয়ে আছে তিয়ানার মুখের দিকে। সে হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। এই মেয়ে তার বাপের মতো হিটলার। কি ভাবলো আর কি ঘটেছে? মেঘালয় দুঃখী দুঃখী মুখে সোফায় বসে পড়ে। আজ সে মায়ের কল্পে ও বাড়ি গিয়ে দেখলো তিয়ানার শাড়ি চুড়ি পরে ফিটফাট বউ সেজে বসে আছে। কি হলো ব্যাপারটা বোঝার আগেই তার ঘাড়ে চেপে এ বাড়িতে চলে এলো। রিয়েলি মেঘালয় চৌধুরীকে ঘোল খাওয়াচ্ছে এই টুকু পুচকে মেয়ে, যাকে সে জন্মাতে দেখেছে। তার কোলে উঠে পটি হিসু করে তাকে ভাসিয়ে দিয়েছে। সেই মেয়ে কিনা এখন বউ হয়ে নাচাচ্ছে তাকে। এটাও হয়? এই পুচকে মেয়েকে সে ছোটবেলায় কাঁধে করে নিয়ে ঘুরেছে, আর সেই মেয়ে বড় হয়ে তার কাঁধে আঠার মতো চড়ে নৃত্য করছে। কি আর করবে, সহ করেছে। ঘরের লাইট অফ করে সোফাতে শুয়ে পড়ে মেঘালয়। ভুলেও বিছানার দিকে ফিরে তাকায় না সে। দেখা যাবে নিজের কন্ট্রোলই হারিয়ে ফেললো। তিয়ানার ছোট থেকেই ঘুমালে দিন দুনিয়ার হুঁশ থাকে না, সাথে জামা কাপড়েরও ঠিক ঠিকানা থাকে না। আজ তো আবার ঘটা করে শাড়ি পরেছে। বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বই পড়ছে অভিক। পাশে এসে বসে মৌমিতা। অভিক বই বন্ধ করে বলল। কাজ শেষ? মৌমিতা মুচকি হেসে বলল। হ্যাঁ। অভিক হেসে বলল। আমাদের বৌমার কি খবর? খাইয়ে দাইয়ে ছেলের ঘরে রেখে আসলাম। অভিক হাসতে হাসতে বলল। ভাগ্য করে ছেলের বউ পেলাম। আজ মনে হলো তার এখন শ্বশুর বাড়িতে থাকা দরকার, আজই চলে আসলো। অভিকের হাসির সাথে তাল মিলিয়ে হাসে মৌমিতা। হাসি থামিয়ে বলল মৌমিতা। দেখো আমাদের তিনু মেঘ, ওরা খুব সুখী হবে। অভিক তাল মিলিয়ে বলল। হ্যাঁ ইনশাল্লাহ, শুধু সাদিত আর তুলির ব্যাপারটা যদি সব ঠিকঠাক হতো। মৌমিতার চোখ ছলছল করে ওঠে, চোখে জল চলে আসে তার। ধরা গলায় বলল। তুলির ভাগ্যটা এত খারাপ কেন হলো বলো তো? সাদিত ভাই কি পারতো না সব ভুলে ওকে মেনে নিতে? অভিক চোখের চশমা খুলে পাঞ্জাবির কোনা দিয়ে মুছতে মুছতে বলল। সাদিদের সাথে কথা বলেছি আমি, কিন্তু সে তো নিজে যা বুঝে সেটাই করে। বুড়ো হয়ে গেল শালা, তারপরে তেরামি গেল না। বলে হাসা শুরু করলো সাদিত। মৌমিতা কিছু না বলে চোখের জল মুছে উঠে আলমারি খুলে ব্ল্যাঙ্কেট নামায়। আজ একটু বেশি শীত পড়েছে। অফিক সেদিকে তাকিয়ে বলল। এটা আবার নামাচ্ছ কেন? আছে তো একটা। মৌমিতা ব্ল্যাঙ্কেট বিছানায় রেখে বলল। ওটা পাতলা, আজ বেশি শীত শীত লাগছে।
একটু থেমে কিছু একটা ভেবে বলে উঠল মমিতা। আমাকে ভাবাচ্ছে অভিক, সাদিদ ভাইকে না আবার পরে আফসোস করতে হয়। বয়স তো কম হলো না আমাদের, তার বুঝতে বুঝতে আর না বেশি দেরি হয়ে যায়। তুলির শরীরটা আজকে ভালো ঠেকছিল না। অভিক অবাক হয়ে প্রশ্ন করল। মানে? মমিতা ঘুমানোর জন্য বিছানা গুছাতে গুছাতে বলল। তুলির শরীর ইদানিং ভালো যাচ্ছে না, সে ব্যাপারে হয়তো সাদিদ ভাই কিছু জানেও না। বয়স তো আর কম হলো না, 52 পেরিয়ে গেল বলে। তার উপরে আবার মনের শান্তি, বড়ই শান্তি। মনের শান্তিটা ঠিক কি সেটা তো আর আমার বান্ধবী এই জীবনে বুঝলও না আর পেলও না। ব্যালকনিতে থাকা দোলনায় মোবাইল হাতে বসে আছে তিলাত। ডায়ালে অবন্তীর ফোন নাম্বার, যা সে আজ তিয়ানার ফোন থেকে চুরি করেছে। ফোন করবে কি করবে না ভেবে পাচ্ছে না, দু মনয় আছে সে। রাত প্রায় 1টা বাজে। এত রাতে কল দিলে যদি তাকে খারাপ ভাবে, তিলাতের ভারী দুঃখ লাগে মনে। তার বিয়েটাও যদি মেঘ তিনুর মতো হঠাৎ করে এভাবে হয়ে যেত। আর ভাবতে পারছে না তিলাত, যদি খারাপ ভাবে তো ভাববে, তাই বলে এমন যন্ত্রণা নিয়ে থাকা যায় না। আল্লাহর নাম নিয়ে কল দেয় সে। রিং হচ্ছে, তার সাথে বুকে ধুক ধুক শুরু হয়ে যায় তিলাতের। এটা আবার মহা জ্বালা, মেয়েদের মতো হাত পা কাঁপা শুরু হয় তার। কল রিসিভ হওয়ার আগে কেটে দেয় সে। কল কেটে বড় করে শ্বাস নেয় সে। তার ধারা এসব কল টল প্রেম টেম কিচ্ছু হবে না। 28 বছরের যুবক হয়ে কিনা 8 বছরের ছোট মেয়েকে নিজের মনের কথা বলতে পারছে না সে। কি লজ্জাকর ব্যাপার। মাকেও পারছে না সে জানাতে, নিজ মনেই বলে সে। তোর মরে যাওয়া উচিত তিলাত, তুই পুরুষ জাতির মান সম্মান ডুবাবি। দুঃখী মন করে ব্যালকনি থেকে রুমে এসে বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে সে। বিছানায় শোয়ার পরই হঠাৎ তার মনে হলো তার বোন বাড়িতে নেই, শ্বশুর বাড়ি চলে গিয়েছে। এই বাড়িতে আর থাকবে না, দুজন সারাক্ষণ ঝগড়াও করতে পারবে না। আর কেউ ভুল করে তাকে ফাঁসি দিয়ে মায়ের বকুনি খাওয়াবে না। এই বাড়ির মাঝে মাঝে আসবে বেড়াতে। বুকের ভিতর কেমন ব্যথা অনুভব হয় তিলাতের, কেমন অজানা যন্ত্রণা শুরু হয় তার। ইচ্ছে করছে দৌড়ে ও বাড়িতে চলে যেতে। আজ মায়ের কথাও মনে পড়ছে তার। মা সব সময় বলতো, বাবা আমি না থাকলে বনুকে দেখে রাখিস কেমন। মা নেই, মা মারা গেছে বহু বছর হলো। কিন্তু কখনো তিলাতের মায়ের অভাব মনে হয়নি, কারণ তার আম্মু কখনো তাকে সেটা বুঝতেও দেয়নি। আজ বোনটা চলে যাওয়ার সাথে সাথে মায়ের কথাও বড্ড মনে পড়ছে তার। আচ্ছা, আজ বোন চলে যাওয়ার সময় আম্মুর চোখে মুখে যে ব্যথা অনুভব করছিল, ঠিক ততটা কষ্ট কি আর মায়ের হয়তো? কখনো কখনো তিলাতের মনে হয় মা কেন গেল তাদের ছেড়ে। পরক্ষণে মনে হয় মা মারা গেলে তো আম্মু তুলিকা আব্বু কখনো এক হতে পারতো না। আজ খুব কাঁদতে ইচ্ছে করছে তিলাতের। আচ্ছা, সব ভাইদের কি বোনের বিদায় এমন কষ্ট অনুভব হয়? এত এত যন্ত্রণাদায়ক? কই, তার তো দুজন সারাক্ষণ ঝগড়া করে দিন কাটাতো, দুজন দুজনকে সহ করতে পারতো না এমন। তাহলে এত ভালোবাসা কোথায় লুকানো ছিল? বিছানায় হাত পা গুটিয়ে থম মেরে বসে আছে তুলিকা। সাদিদ ঘরে এসে তুলিকাকে এভাবে বসে থাকতে দেখে কাছে এগিয়ে এসে বলল। মন খারাপ? আনমনে উত্তর দিল তুলিকা। আমার মেয়েটা বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল, তাই না? কিছু বলে না সাদিদ, সত্যি মেয়েটা বড় হয়ে গেল। আর হয়তো বাবা মেয়ে মিলে যখন তখন লং ড্রাইভে বের হওয়া হবে না। তুলিকাকে উদ্দেশ্য করে বলল সাদিদ। তোমাকে দেখলে মনে হয় না তিলাত, তিয়ানা তোমার নিজের সন্তান না? সাদিদের কথার উত্তরে মৃদু হাসে তুলিকা। সাদিদ তুলিকার পাশে বসে বলল, আমার মাঝে মাঝে তোমাদের দুবনের জন্য আফসোস হয় তুলি। সাদিদের এখনো কথায় ভুরু কুচকে তার দিকে তাকায় তুলিকা। তা দেখে সাদিদ মৃদু হাসল, তবে কিচ্ছু বলল না। বলতে ইচ্ছে করলো না তার, আর না তুলিকাকে জ্বালাতে ইচ্ছে করলো আজ। তাই চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো সে। সকালে তিয়ানার ঘুম থেকে উঠে দেখে মেঘালয় তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে।
ঘুমে ভূত দেখার মতো চমকে যায় তিয়ানা। এ কি করে পসিবল? মেঘালয় তাকে জড়িয়ে ধরে আছে, তাও সম্ভব? হাত দিয়ে নিচে চোখ ডলে দেয় তিয়ানা। না, যা দেখছে সত্যি দেখছে সে। দম বন্ধ হয়ে আসে তিয়ানার। মেঘালয়কে ছাড়াতে নেয় সে। তিয়ানার নড়াচড়ায় ঘুম ভেঙে যায় মেঘালয়ের। চোখ পিটপিট করে তাকিয়ে ভুরু কুচকিয়ে ঘুম ঘুম কণ্ঠে তিয়ানাকে বলল, অনেক রাতে ঘুমিয়েছি বউ, নড়াচড়া করো না, ঘুমোতে দাও। মেঘালয়ের এমন আচরণ, এমন কথায় তিয়ানা হতবাক হয়ে যায়। মেঘালয়কে জোরে জোরে ঠেলে নিজের থেকে সরিয়ে উঠে বসে সে। ঘন ঘন শ্বাস নেয় সে। মেঘালয় এত কাছে থাকায় দম আটকে যাচ্ছিল তার। তিয়ানার ঠেলাঠেলিতে ঘুম ভেঙে যায় মেঘালয়ের। শোয়া থেকে উঠে আসন পেতে বসে সে। তিয়ানার কোমরে হাত রেখে তাকে টেনে এনে নিজের কোলে বসিয়ে তিয়ানার ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে গাঢ়ভাবে ঠোঁট ছুঁয়ে তার ঘাড়ে থুতনি রাখে মেঘালয়। মেঘালয়ের এসব অদ্ভুত কাণ্ডে মাথা ভনভন করে ওঠে তিয়ানার। পাগল হয়ে গেল নাকি? চোখ পাকিয়ে তাকায় তিয়ানা। মেঘালয়ের হাত নিজের কোমর থেকে সরিয়ে মেঘালয়ের কাছ থেকে সরে যায় সে। হাত বাড়িয়ে মেঘালয়ের ঘাড়ে কপাল ছুঁয়ে দিয়ে বলল, আপনার জ্বর হলো নাকি? কী সব করছেন? আমার মাথা ভনভন করছে। তিয়ানার কথায় শব্দ করে হেসে দেয় মেঘালয়, এমন যে তিয়ানা কোনো জোকস বলেছে। তিয়ানা আহম্বক হয়ে চেয়ে থাকে। মেঘালয়ের আচমকা তিয়ানাকে শুয়ে দিয়ে তার উপর উঠে যায়। হঠাৎ আক্রমণে কিং কর্তব্যবিমূঢ় হয়ে যায় তিয়ানা। মুখ দিয়ে টা টু শব্দ না করে চেয়ে থাকে সে। মাথায় খেলছে না তার কিছু। মেঘালয় তিয়ানার নাকে কামড় দিয়ে বলল, বউ, রোম্যান্স করি। হেঁচকে উঠে যায় তিয়ানার। আমতামতা করে বলল সে। আপনি কি কিছু খেয়ে ফেলেছেন মেঘ ভাইয়া? মেঘালয় তিয়ানার ঘাড়ে কামড় বসিয়ে দেয়। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে তিয়ানা। ব্যথিত কণ্ঠে বলল, কি করছেন? ব্যথা পাচ্ছি আমি। দুষ্ট হাসে মেঘালয়। ঘাড়ে ঠোঁট ছুঁয়ে বলল, আর একবার ভাইয়া বলে ডাকলে এর চেয়ে বেশি কিছু হবে। বলেই মেঘালয় উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। তিয়ানা সেদিকে আহম্বক হয়ে চেয়ে থাকে। নিজ মনে ভাবে তিয়ানা, কি হলো এটা? কিছু একটা গন্ডগোল আছে। আমাদের সম্পর্ক নিয়ে তোমার ভাবা উচিত সাদিদ। তুলিকার এমন কথায় ভুরু কুচকে সাদিদ প্রশ্ন করল। মানে? হাসে তুলিকা, হেসে বলল, মানেটা তুমি ভালো জানো সাদিদ। আমি আর এসব এভাবে নিতে পারছি না। কি নিতে পারছো না? তুলিকা সাদিতের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বুঝতে পারছো না? 21টা বছর ধরে তোমার মানসিক টর্চারগুলো নিতে পারছি না আমি আর। এবার আমার এসব থেকে মুক্তি চাই। তুলিকার শেষে বলা কথাগুলো শুনে রাগ হয় সাদিতের। তুলিকার হাত খামচে ধরে রাগ নিয়ে বলল, আমি তোমাকে মানসিক টর্চার করি নাকি? তোমার দেওয়া আঘাতের জন্য আমার পুরো লাইফ শেষ হয়ে গেছে। আমার দোষ ছিল সাদিদ। সেই দোষের শাস্তি আমিও পেয়ে গিয়েছি এতগুলো বছর ধরে। তারপরও আমার পাপ মোচন হয়নি। তুলিকার হাত মুচড়ে রাগী কণ্ঠে উত্তর দেয় সাদিত, এই জীবনে হবে না। সব কেড়ে নিয়েছো তুমি আমার থেকে। শেষ যখন একটা সন্তান চেয়েছিলাম তখনও তুমি আমাকে সেটা দাওনি তুলি। তুলিকা শান্ত কণ্ঠে বলল। তিলাত তিয়ানা ছিল। রাগে হিসিয়ে বলে উঠি সাদিত, ওরা তিয়াসার সন্তান, তোমার না। আমার সন্তান দরকার ছিল। তিলাত তিয়ানাও আমাদের সন্তান তুলি, কিন্তু আমার তোমার গর্বের সন্তান দরকার ছিল, যে আমার চোখের সামনে একটু একটু করে বেড়ে উঠবে, যা আমি পাইনি তোমার থেকেই। শ্বাস ঘন হয়ে আসে সাদিতের। থেমে শ্বাস নিয়ে কঠোর কণ্ঠে বলল, মাঝে মাঝে মনে হয় তুমি আমার জীবনের অভিশাপ, যা আমার জীবনে আসার পর থেকে কখনো সুখী হইনি আমি। আই হেড ইউ। থমকায় তুলিকা। চোখের কোণে জল চলে আসে তার। ভাবে সে, সত্যি কি সে সাদিতের জীবনের অভিশাপ? আপনি কি আমাকে ভালোবাসেন মেঘ ভাইয়া? মেঘালয় সোফায় বসে কিছু রিপোর্ট দেখছিল, সাথে কফি খাচ্ছিল। এমন সময় তিয়ানা প্রশ্ন করল। মেঘালয় রিপোর্ট থেকে চোখ সরিয়ে তিয়ানার দিকে তাকায়। মেঘালয় তিয়ানার এমন প্রশ্নে কিছুটা অবাক হয়েছে। তিয়ানা দ্বিতীয়বার প্রশ্ন করল, আপনি কি আমাকে ভালোবাসেন মেঘ ভাইয়া?
মেঘালয় প্রশ্নের উত্তর না দিতেই তিয়ানাকে পাল্টা প্রশ্ন করল। তোর কেন মনে হলো? তিয়ানা ভাবনাসীনভাবে উত্তর দিল। এতদিন একসাথে এক ঘরে থেকে মনে হলো। থেমে কিছুটা আকুল কণ্ঠে প্রশ্ন করল। কি হলো বলুন, ভালোবাসেন আমাকে? মেঘালয় কফির মগটা টেবিলের উপর রেখে হাতে থাকা ফাইল সোফার উপর রেখে দাঁড়ালো। তিয়ানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হেঁটে তিয়ানার পাশে এসে দাঁড়ালো। তিয়ানা এতক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। পাশে মেঘালয়ের উপস্থিতি টের পেয়ে মেঘালয়ের দিকে তাকায় সে। মেঘালয় ঠোঁটের কোণে হাসি রেখে নিয়ে বলল, ভালোবাসি। মেঘালয়ের বলা ভালোবাসি শব্দটা কানে যাওয়া মাত্রই বুকে ধুকপুক শুরু হয়ে যায় তিয়ানার। মেঘালয় তাকে ভালোবাসে? নিজেকে খুব সুখী মনে হলো হঠাৎ করে তিয়ানার। হো হো করে হেসে দেয় মেঘালয়। অবাক হয় তিয়ানা। অবাক চোখ নিয়ে চেয়ে থাকে মেঘালয়ের মুখ পানে। মেঘালয় হাসি বন্ধ করে আবার হেসে দেয়, যেন সে হাসি আটকে রাখতে পারছে না। তিয়ানার বুকের ভিতর ধক করে ওঠে। মেঘালয়ের এমন হাসির মানে সে বুঝতে পারছে না। মেঘালয় হাসি থামিয়ে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে কিছুটা তিয়ানের দিকে ঝুঁকেই বলল, কি ভাবছিস? ভালোবাসি? তিয়ানা মুখ দিয়ে টাটু শব্দ না করে হতবম্ব হয়ে মেঘালয়কে দেখছে। বুকের ভিতর অজানা ভয় হচ্ছে তার। মেঘালয়কে অবাক চোখে চেয়ে থাকতে দেখে বাঁকা হাসে মেঘালয়। যে সে বলে, তোকে আগেও বলছি তিনু, তোকে আমি ভালোবাসি না, আমি আদরিনীকে ভালোবাসি। নিজের কথা বলে চলে যেতে নেয় মেঘালয়। দরজার কাছে গিয়ে পেছন ফিরে বলল, আর না ভালোবাসবো? মেঘালয়ের এমন কথায় পাথর হয়ে যায় তিয়ানা। ধরে আসা কণ্ঠে প্রশ্ন করল, তাহলে আমাদের মধ্যে যেটা এতদিন হলো? মেঘালয় চোয়াল শক্ত করে উত্তর দেয়, বউ হোস আমার, বিয়ে তো করেছি, অধিকার তো দিতে হবে। 1 মাস ধরে সংসার করছিস আমার সাথে, তাই অধিকার দিয়েছি। তবে ভালোবাসা নয়, আর না সেটা পাবি। ঘর ছেড়ে চলে যায় মেঘালয়। তিয়ানা ধপ করে ফ্লোরে বসে পড়ে। কি করবে সে? মেঘালয়কে সে ছাড়তে পারবে না, আবার ভালোবাসা ছাড়াও থাকবে কি করে? যেখানে ভালোবাসা নেই সেখানে থেকে কী লাভ? আচ্ছা, তার জীবনটাও কি তার মায়ের মতো হলো? সেও কি তার মায়ের মতো দুজন ভালোবাসার মানুষের মাঝখানে এসে পড়ল? মায়েরই মতো সারা জীবন ভালোবাসাহীন বাঁচতে হবে তাকেও। মায়ের করা যাওয়া পাপে করলো তাকে। যাকে সে নিজের শরীর মন সব দিল, সে নাকি বলছে ভালোবাসে না, শুধু অধিকার। এই 1 মাস মনে হলো মেঘ তাকে ভালোবেসে ফেলেছে। তাহলে তার ধারণা ভুল। অবন্তীকে নিয়ে দিয়াবাড়ি ঘুরতে আসে তিলাত। গত 1 মাসে তার অবন্তীর সাথে বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পূর্ণ গড়ে উঠেছে। আজ তিলাত অবন্তীকে প্রপোজ করে নিজের মনের কথা জানাতে চাচ্ছে সে। পাশাপাশি হাঁটছে দুজন। গোলাপি শাড়ি পরা অবন্তীকে বেশ সুন্দর লাগছে। চোখ ফিরাতে ইচ্ছে করছে না তিলাতের। আর চোখে এক পলক অবন্তীকে দেখে গলা খাকারি দিয়ে বলল তিলাত, তোমাকে খুব সুন্দর লাগছে। তিলাতের প্রশংসায় লজ্জা পায় অবন্তী। মুচকি হেসে বলল, ধন্যবাদ। তিলাত হঠাৎ করে গরম লাগতে শুরু করে। নার্ভাস লাগে। আমতা করে জিজ্ঞেস করলো, তোমাকে একটা কথা বলি অবন্তী। জি বলুন। খুব করে চাচ্ছে তিলাত মুখ ফুটে যে আমি তোমাকে ভালোবাসি অবন্তী, কিন্তু বলতে চেয়েও বলতে পারে না সে। নিজেকে খুব নার্ভাস লাগছে। গলা শুকিয়ে যাচ্ছে কেমন। বার কয়েক বড় শ্বাস নিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি অন্তি, আই নিড ইউ। বিস্মিত ভাবে চেয়ে থাকে অবন্তী। কখনো সে বুঝতে অনাইরি তিলাত এসব ভাবছে তাকে নিয়ে। বুকের ভিতর হঠাৎ করে ঝড় শুরু হয় তার। কিছু বলতে নেয় অবন্তী। তাকে বলতে না দিয়ে তিলাত অস্থির কণ্ঠে বলল, আমি জানি তুমি কি বলবে। এটাই তো আমার তোমাকে পছন্দ না, আমাকে খারাপ ভাববে। আসলে ভাবার কথা, আমি তো অনেক রিলেশন করেছি, তাই আমাকে বিশ্বাস না করাই যায়। অবন্তী থমকে বলল, থামেন তো, আমি কি একবার বলছি সেটা? আপনি আমাকে কিছু বলতেই দিচ্ছেন না। অবন্তীর ধমকে থতমত খেয়ে যায় তিলাত। চুপ হয়ে যায় সে। অবন্তী মৃদুল লজ্জায় হেসে বলল, আমি কখনো কল্পনা করিনি
আপনি আমাকে নিয়ে কিছু ভাবেন। থেমে কাপা কণ্ঠে বলল। আপনি আপনার পরিবার নিয়ে আমাদের বাসায় আসতে পারেন। কথা শেষে করে তিলাতের সামনে আর দাঁড়ায় না অবন্তী। দৌড়ে তিলাতের নাগালের বাইরে চলে যায়। তিলাত সেদিকে তাকিয়ে আহম্বক হয়ে চেয়ে থাকে। অবন্তী কি বোঝাতে চেয়ে সেটা বুঝতেই হাসি দেয় তিলাত। হেসে নিজের মাথার চুলে হাত বুলায়। আজ তার খুব খুশি লাগছে। এতদিন পর সে নিজের মনের কথা জানাতে পেরেছে অবন্তীকে। এবার শুধু ঘরে বউ করে আনার পালা। কিন্তু মাকে কি করে জানাবে সে তো মায়ের কাছে বলতেই পারবে না। এই 1 মাস ধরে অনেক ট্রাই করেছে সে তুলিকাকে অবন্তীর ব্যাপারে জানানোর জন্য, তবে সে ব্যর্থ। ভয়ে পেট দিয়ে কোনো কথাই বের হয়নি তার। মেঘালয় এটা নিয়ে খুব মজাও করেছে তার সাথে। শালার জামাইবাবু কি করে বুঝবে? কুসুনা করেই তো তার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। শুধু সে মাইন্ডকের চিপায় পড়ে আছে। সকাল থেকে চুপচাপ আছে তিয়ানা। কারোর সাথে তেমন কথা না বলে মেঘালয়দের বাড়িতে নিজের আগের বরাদ্দ করা ঘরে গিয়ে খিল আটকে বসে থাকে। মৌমিতা কারণ জানতে চাইলেও কিছু বলেনি তাকে তিয়ানা। বলতে ইচ্ছে হয়নি। কি বলবে সে? এটা যে তোমার ছেলে আমাকে ভালোবাসে না মাম্মি। তাকে আমার সাথে বিয়ে করিয়ে ভুল করেছ। সকাল থেকে একভাবে ফ্লোরে বসে আছে তিয়ানা। ঠিক কী করা উচিত সেটা নিয়ে ভাবছে সে। মেঘালয়কে কি সে মুক্তি দেবে? গত 1 মাস ধরে মেঘালয়ের আচরণে তার প্রতি যে ভালোবাসাটা সে অনুভব করলো, তার সব মিথ্যে, সব। আর কিছু ভাবতে পারছে না তিয়ানা। নিজ ঘর থেকে বেরিয়ে বাড়ির থেকেও চলে যায় সে। এই বাড়িতে 1 মুহূর্ত থাকলে সে দম আটকে মারা যাবে। রান্না করছিল তুলিকা। হঠাৎ তাকে কেউ পিছন থেকে জড়িয়ে ধরায় চমকে গিয়ে ঘাবড়ে যায় সে। পেছন ফিরে তিয়ানাকে কান্নারত অবস্থায় দেখে বুক কেঁপে ওঠে তার। 2 হাত বাড়িয়ে মেয়ের গাল অব্দি গড়িয়ে পড়া চোখের জল মুছে জিজ্ঞেস করল, আম্মা কি হয়েছে? কাঁদছো তো কেন? তিয়ানা কিছু না বলে মাকে জড়িয়ে ধরে থাকে। অজানা আতঙ্কে বুক কাঁপছে তুলিকার। তার মেয়ের কি হলো হঠাৎ করে? 2 হাত ধরে তিয়ানাকে জড়িয়ে ধরে চুলে বিলি কেটে বলল, কি হয়েছে আম্মা? মেয়ে কিছু বলেছে? ফুপাতে ফুপাতে উত্তর দেয় তিয়ানা। মেঘ ভাইয়া আমায় চায় না আম্মু, সে অন্য কাউকে ভালোবাসে। মেয়েকে নিজের থেকে ছাড়িয়ে নেয় তুলিকা। তিয়ানাকে ঘরে নিয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, মেঘ নিজে তোকে বলেছে? হ্যাঁ। হতভম্ব হয়ে যায় তুলিকা। ধপ করে ফ্লোরে বসে পড়ে সে। মাকে এভাবে নির্বাক হয়ে যেতে দেখে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে তিয়ানার। আচ্ছা, এই মানুষটা তার নিজের মা হলে কি এমন ক্ষতি হতো? আজ তার কতটা কষ্ট পেল। কেন যেন মনে হচ্ছে তিয়াশা নয়, তুলিকাই তার মা। তিয়ানা ফ্লোরে মায়ের পাশে বসে মায়ের কোলে মাথা রেখে শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলল, আমি মেঘ ভাইয়াকে খুব ভালোবাসি আম্মু, উনি কেন ভালোবাসলো না আমাকে? তুলিকা পাথর হয়ে নির্বাক দৃষ্টিতে মেয়ের দিকে চেয়ে থাকে। ভাবছে সে, তার মেয়েও কি তারই ভাগ্য পেল? মেয়েকে কোল থেকে তুলে মেয়ের দুগালে হাত রেখে ধরে আসা গলায় কেঁপে ওঠা কণ্ঠে বলল, সুখ পাবি কি করে? মায়ের ভাগ্য যে পেয়েছিস। মায়ের বলা কথায় থমকায় তিয়ানা। আম্মু কি তার নিজের মা? তিয়াশার ভাগ্যের কথা বলল। তিয়ানার খুব বলতে ইচ্ছে করছে, আমি কেন আমার মায়ের ভাগ্য পেলাম আম্মু? আমি তো ক্ষতি করিনি কারো, আমি তো নিজে থেকে মেঘের জীবনেও ঢুকে পড়িনি। তাহলে কেন বাবা মায়ের কর্মফল সন্তান ভোগ করে? আমি তো কারো খারাপ করিনি আম্মু। কিন্তু কিছু বলতে পারে না তিয়ানা, শুধু মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মায়ের নির্বাক হয়ে যাওয়া মুখটা দেখল। আচ্ছা, নিজের মা না হওয়া সত্ত্বেও কি করে আম্মু তাদেরকে এত ভালোবাসছে? তিয়ানাকে সকালে কথাগুলো শুনিয়ে গেল। একটুও শান্তি পায়নি মেঘালয়। মনে হলো সে তিয়ানাকে খুব বেশি আঘাত করে ফেলেছে। তিয়ানা হয়তো খুব কষ্ট পেয়েছে। রাত করে বাড়ি ফেরে সে। তিয়ানার সম্মুখীন হতে ভয় হচ্ছিল তার। মেয়েটা হয়তো কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। মায়ের কাছেও হয়তো তার নামে বায়না বানিয়ে নালিশ করা হয়েছে। গিয়ে এতক্ষণ ঘরে এসে তিয়ানাকে না দেখে খুব অবাক হয় সে।
সাথে মেজাজও বিগড়ে যায় তার। প্রতিদিন ঘরে ফিরে প্রথমে তিয়ানার হাসি মুখখানা দেখার অভ্যাস হয়ে গিয়েছে তার। প্রতিদিন তো ঘরে বসে তার জন্য অপেক্ষা করে মেয়েটা। আজ কি হলো? কিছু একটা ভেবে মুচকি হাসে মেঘালয়। আজ তো তিরুরানি ক্ষেপে আছে তার উপর। হয়তো নিজের ঘরে গিয়ে খিলাটকে ঘুমিয়ে আছে তার উপর রাগ করে। কালকেই সে এই রুমে তালা দেবে। কিছু একটা হলে নিজের ঘরে গিয়ে খিলাটকানো বের করবে সে। মেয়েটা এত বোকা কেন? কেন বোঝে না মেয়েটা সে তাকেই ভালোবাসে? তিয়ানা সোজাসুজি সোফায় বসে আছে মেঘালয়, চোখের দৃষ্টি কঠোর, হাত রাগে মুষ্টিবদ্ধ করা। রাতে ঘরে না পেয়ে তখনই তিয়ানার খোঁজে এই বাড়িতে এসেছে। মেঘালয় তার দিকে কঠোর দৃষ্টি নিয়ে তাকালেও সেদিকে পাত্তা দেয় না তিয়ানা। নিজের মতো নেল কাটার দিয়ে হাতে পায়ে নখ কেটে যাচ্ছে। এমন ভাব তার আশেপাশে সে ছাড়া আর কেউই নেই। তিয়ানার এমন আচরণে মেঘালয়ের রাগ হচ্ছে। বসে না থাকতে পেরে উঠে দাঁড়ায় তিয়ানার কাছে গিয়ে ওর হাত ধরে টেনে সোফা থেকে উঠিয়ে রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। মেঘালয়ের হঠাৎ আচরণে কিছুটা বিস্মিত হয় তিয়ানা। বিস্মিত কণ্ঠে প্রশ্ন করল, এসব কি মেঘ ভাইয়া? রাগে মেঘালয়ের মাথার রক টকবক করছে। তার মধ্যে তিয়ানা তাকে ভাইয়া ডাকা যেন আরও রাগিয়ে দেয় তাকে। আশেপাশে তাকিয়ে বেড সাইডের টেবিলে থাকা টেবিল ল্যাম্প তুলে রেগে আছাড় মারে মেঘালয়। হতবম্ব হয়ে যায় এখনও কাণ্ডে। ভয়ে ঠোক গিলে চোরা চোখে তাকে দুঃখী স্বরে বলল, আমার স্বাদের মাটির হারিকেন ল্যাম্প। মেঘালয় খুব ভুরুকুটি করে তাকায়। সেটা দেখে মুখে হাত দিয়ে চুপ হয়ে যায় তিয়ানা। মেঘালয় রাগে রাগে কণ্ঠে ধমকে উঠে বলল, এই বাড়িতে কি করছিস? তিয়ানা মুখ থেকে হাত সরিয়ে ধীর স্বরে বলল, আমার বাড়ি আমি আসবো না? না, আসবি না। আসার আগে আমার পারমিশন নিয়েছিস? তিয়ানা কপাল কুঁচকে প্রশ্ন করল। আপনার পারমিশন কেন নিব? তিয়ানার হাতের বাহু ধরে চিবিয়ে চিবিয়ে ধমকে বলে মেঘালয়, আই অ্যাম ইয়োর হাজবেন্ড। হেসে দেয় তিয়ানা। তিয়ানার হাসি দেখে ভুরু কুঁচকে ফেলে মেঘালয়। তিয়ানা হাসতে হাসতে মেঘালয়ের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বিছানায় বসে পড়ে। খানিকক্ষণ পর হাসি থামিয়ে বলে উঠল, রিয়েলি? আপনি আমার হাজবেন্ড? আপনি তো আমাদের বিয়েটাকেই মানেন না, তাহলে হাজবেন্ড কি করে হন? জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল তিয়ানা, আমি আপনার বাড়ি ছেড়ে এসেছি, আমি কখনোই ফিরবো না। আর আপনি আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারেন। তিয়ানা এখনো কথায় হতবাক হয়ে যায় মেঘালয়। হাসি পাচ্ছে তার প্রচণ্ড, সাথে তীব্র রাগ। রেগে বলল, তুই আমার বউ তিনু। আমি একবারও বলিনি বিয়ে মানি না, শুধু এটা বলেছি আমি আমার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারবো না, বিকজ আই লাভ হার। তাছাড়া তোর আর আমার মধ্যে সব হয়ে গেছে। গত 1 মাসে বেশ কয়েকবার কাছাকাছি এসেছি, তাই আমি তোকে ছাড়তে পারবো না। মেঘালয়ের বলা প্রতিটা কথায় বুকের ভিতর তীব্র যন্ত্রণা শুরু হয় তিয়ানার। দম বন্ধ হয়ে যাবার মতো অনুভূতি হয় তার। মনে হলো সে শ্বাস ফিরাতে পারছে না। বুকের তীব্রতর যন্ত্রণার সাতকে মস্তিষ্কে একটা কতটা ঘোর পাক খাচ্ছে তিয়ানার। আচ্ছা, তার সাথে ফিজিক্যালি ইনভলভ হওয়ার ফলে কি মেঘালয় তাকে দায়বদ্ধতা ভাবছে? তাকে না ছেড়ে নিজের দায়িত্ব পালন করছে? অফিস থেকে বাড়ি ফেরার পর থেকে তুলিকাকে আনমনা চিন্তিত দুঃখিত দেখছে সাদিত। কি হয়েছে জানতে ইচ্ছে করলেও প্রশ্ন করা হয়ে ওঠেনি তার। শ্বশুর বাড়িতে যাওয়ার 1 মাস পর মেয়ে বাড়িতে এলো। মেয়ের সাথেও দুটো কথা বলা হয়নি তার। মেয়ে ঘর থেকে বের হয়নি। মা মেয়ে দুজনই হঠাৎ চুপ হয়ে যাওয়া ভাব সাদিতকে। খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসেছে অনেকক্ষণ, রাত প্রায় 1:30 বাজে। কিন্তু তুলিকা ব্যালকনিতে গিয়ে সেই যে বসেছে, ঘরে আসার নাম নেই। তুলিকার হঠাৎ চিন্তা নির্ভরতা কারণ কি? ঘুমানোর জন্য বিছানায় শুয়েছিল সাদিত। তুলিকার ঘরে না ফেরার শোয়া থেকে উঠে ব্যালকনিতে যায় সে। বাইরে আজ একটু বেশি শীত পড়েছে, আর সেই শীতের মধ্যে কিনা গায়ে কিছু না জড়িয়ে ব্যালকনিতে বসে আছে তুলিকা।
তুলিকার এসব কাণ্ডে মনে মনে বেশ রাগ হয় সাদিতের। তবে বরাবরের মতো নিজের মনের ভাব নিজের মনেই দমিয়ে রেখে খাটের উপর থেকে তুলিকার চাদর তুলে নেয় সে। ব্যালকনিতে গিয়ে পেছন থেকে তুলিকার গায়ে চাদর জড়িয়ে দেয় সে। প্রচণ্ড শীতের মধ্যেও তুলিকা আজ শীত লাগছে না। সাদিতের উপস্থিতিও টের পায়নি, আর না শরীরে চাদর জড়ানো। তার মাথায় শুধু নিজের মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। পাশের ঘরে মেয়ে আর মেয়ের জামাই আছে, কথা কাটাকাটির শব্দ শোনা যাচ্ছে। ভাবাচ্ছে তাকে, মেয়ের সংসারটা টিকবে তো? টিকলেও কি তার মতো করেই জীবন কাটাতে হবে তার সন্তানকে? সাদিতের ডাকে স্মৃমিত ফিরে পায় তুলিকা। পাশে সাদিত দাঁড়িয়ে আছে, টের পায়নি সে। তার শরীরে চাদর জড়ানো দেখে এক পলক তাকায় সাদিতের দিকে। বুঝতে বাকি নেই সাদিত দিয়েছে। কিছু বলে না তুলিকা, বলতে ইচ্ছে করছে না তার। সাদিতের থেকে দৃষ্টি সরিয়ে বাইরে দেখে সে। বাইরে রাতের অন্ধকার সাথে কুয়াশা কালো ধোঁয়ার মতো লাগছে। তুলিকার নীরবতা দেখে সাদিত গলা খাকারে দিয়ে বলল, এই শীতে এখানে দাঁড়িয়ে আছো কেন? শরীর অসুস্থ করার চিন্তা ভাবনা করছো নাকি? মৃদু হাসে তুলিকা, বলল, মনের অসুখই তো বড় অসুখ। শরীরের অসুখ হলে ওষুধ দিয়ে ছাড়ানো যাবে, মনেরটা কি করে ছাড়াবো? তুলিকার প্রশ্নের উত্তর দেয় না সাদিত। উত্তর নেই তার কাছে। কি বলবে সে? তুমি তোমার শান্তি পাচ্ছ, কিন্তু কি করে বলবে সে? গত 21 বছর ধরে তো শাস্তি দিয়ে আসছে, আর কত? তুলিকা সাদিতের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে শান্ত কণ্ঠে পোষণ করল, এত দিন এত বছর ধরে এতভাবে শাস্তি দিয়েও আমার শাস্তি মওকুফ হয়নি, তাই না? সাদিত বুঝতে না পেরে পড়ল। মানে? তাচ্ছিল হাসে তুলিকা, বলল, শুধুমাত্র আমাকে শাস্তি দিতে মেঘ রাজি না সত্ত্বেও তুমি আমার মেয়েকে মেঘের সাথে জোর করে বিয়ে দিলে। আমাকে শাস্তি দেওয়া এত নেশা তোমার? হতবম্ব হয়ে যায় সাদিত। মাথা ফাঁকা ফাঁকা লাগলো তার। জোর করে মানে? মেঘের সম্মতি নিয়েই তো বিয়ে হয়েছে। সাদিতের বুকে ধক করে ওঠে। আমতামতা করে বিস্মিত নিয়ে প্রশ্ন করল, সম্মানে কি বলছো? মেঘ তো রাজি ছিল। হাউমাউ করে কেঁদে দেয় তিয়ানা। নিজে এতদিন ধরে সব কষ্ট সহ করলেও আজ নিজের সন্তানকে এভাবে দেখে ঠিক থাকতে পারছে না সে। এত বছর তুলিকার এমন কান্না দেখে ভয় পেয়ে যায় সাদিত। সে ভুল কিছু করে বসলো না তো? তুলিকা রেলিং ধরে ফ্লোরে বসে পড়ে। সাদিতও তার পাশে বসে। তুলিকার গাল দুহাতে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো সাদিত, কি হয়েছে তুলি, বলো। আমার ভয় হচ্ছে, তোমার মেয়ের সাথে খারাপ কিছু হয়নি তো? ততক্ষণে কান্না থেমে যায় তুলিকার। ফুপাচ্ছে সে। গালে গড়িয়ে পড়া জলগুলো হাতের আঙুল দিয়ে মুছে দিয়ে জিজ্ঞাসা দৃষ্টি নিয়ে তুলিকার চোখের দিকে তাকায় সে। তুলিকা সাদিতের চোখে চোখ রেখে বলল, আমাদের মেয়ে ভালো নেই সাদিত, বড় ভুল হয়ে গিয়েছে। তিনুকে ভালোবাসে না মেঘ, মেঘ অন্য কাউকে ভালোবাসে। কথাগুলো শুনে হতবুদ্ধি হয়ে যায় সাদিত। মুখ থেকে টুটা শব্দ বের হয় না তার। হতবাক হয়ে স্ত্রীর মুখের দিকে চেয়ে থাকে সে। তারা দুজনেই নিজ মনে ভাবছে, তাদের আদরের সন্তানের জীবনটা তাদের মতো হবে না তো? নিজ ঘরে খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে তিয়ানা। ইদানিং তার কিচ্ছু ভালো লাগছে না। ইচ্ছে করছে কোথাও একটা হারিয়ে যেতে। সেদিন রাতের কথা কাটাকাটির পর মেঘালয় মাঝরাতে বাড়ি থেকে চলে যাওয়ার পর কোনো ফোন বা মেসেজ তাকে দেয়নি। হয়তো মেঘালয়ের সব কিছুর শেষ যাচ্ছে। ঘরের দরজা খোলা শব্দ পায় তিয়ানা, তবে নিজের ভাবগতির পরিবর্তন করে না সে। দরজা চাপিয়ে বোনের পাশে বসে তিলাত। মাত্র 1 মাসেই চেহারার হাল বেহাল হয়ে গেছে বোনটার। তিলাতের হঠাৎ করে প্রচণ্ড রাগ জন্ম নেয় মেঘালয়ের প্রতি। সে তো তাকে বিশ্বাস করেছিল, বিশ্বাস করে নিজের বোনকে মেঘালয়ের হাতে তুলে দিয়েছিল। আর মেঘালয় বিশ্বাস ভাঙল। নিজেকে শান্ত করে তিলাত নিজ মনে হাসার চেষ্টা করে ঠাট্টার স্বরে বলল, তিনু, তুই দিন দিন কেমন পেঁচামুখী হয়ে যাচ্ছিস। 3 দিন হলো বাড়িতে আসছিস আর সারা শব্দ নেই তোর। এত ভালো কবে হলেই? আমি তো ভাবতাম
আমার পিছনে লাগাই তোর কাজ। বলে কিছুক্ষণ হেসে তিয়ানার দিকে তাকায় তিলাত। তিয়ানার কোনো হেলদোল নেই, মন খারাপ হয়ে যায় তার। আদরের বোনের এমন অবস্থা মেনে নিতে পারছে না তিলাত। হেরে যায় না সে। বসা থেকে উঠে রুমটা ঘুরে ফিরে দেখে তিয়ানাকে খুঁচিয়ে বলে, সি তিনু, তোর ঘরের একদম যা তা অবস্থা, দুর্গন্ধ আসছে। ইয়াক, কি করে থাকিস তুই এসব দুর্গন্ধ নিয়ে? হুম। তিয়ানার কোনো প্রতিক্রিয়া নেই, একইভাবে চোখ বন্ধ করে বসে আছে সে, যেন ঘরে সে ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। বুকটা কেমন ভারী হয়ে আসে তিলাতের। অন্য সময় হলে এই কথাগুলো বলার অপরাধে তিয়ানা তাকে সারা বাড়ি দৌড় করাতো, কিন্তু এখন কষ্ট হয় তার বোনকে এই অবস্থায় দেখে। তিলাত দাঁড়ায় না, ঘর থেকে বের হয়ে যায়। মেঘালয়ের সাথে দেখা করতে হবে তাকে, জানতে হবে মেঘালয় কেন করছে এসব, সে কি চায়। হসপিটালে আসলেও কোনো রুগী দেখতে পারছে না মেঘালয়। ভুল করছে বারবার সে। মাথায় শুধু তিয়ানার চিন্তা আসছে। তিয়ানাকে বড্ড কষ্ট দিয়ে ফেলেছে সে, কিন্তু সব সত্যিটা সামনে আনতে হলে এইটুকু করতে হবে তাকে। তিয়ানার ব্যথিত ক্লান্ত মুখখানা তার চোখের সামনে ভেসে উঠছে। বুকে শুকনো যন্ত্রণা অনুভব হচ্ছে, তার সাথে মাথাটাও খুব ধরেছে। তাই নিজ কেবিনে এসে টেবিলে মাথা ঠেকিয়ে বসে থাকে সে। এই যন্ত্রণা, এই মাথা ব্যথা সারানোর একমাত্র ঔষধ হচ্ছে তিয়ানা। কিন্তু তিয়ানাই তো দূরে তার থেকে, তার উপর অভিমান করে বসে আছে মেয়েটা। আজকাল বাড়ি ফিরতেও ইচ্ছে করে না তার। ঘরে ফিরে তিয়ানাকে দেখাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেখানে ঘরে ফিরে যদি বউকেই না দেখে তবে ফিরে কী লাভ। কেবিনের দরজায় জোরে শব্দ হওয়ায় ভুরু কুঁচকে মাথা তুলে তাকায় মেঘালয়। সামনে তিলাত দাঁড়িয়ে চোখে অসম্ভব রাগ নিয়ে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে সে। তিলাতের রাগের কারণ বুঝতে পেরে ঠোঁট এলিয়ে হালকা হাসে মেঘালয়। ঠাট্টাময় কণ্ঠে বলল, হঠাৎ কি মনে করে আপনার আবির্ভাব হলো শালাবাবু? উত্তর দেয় না তিলাত। চোয়াল শক্ত করে কঠোর দৃষ্টিতে মেঘালয়ের দিকে তাকিয়ে থাকে সে। তা দেখে মুচকি হাসে মেঘালয়, হেসে বলল, বসে কথা বলি। কোনো কথা না বলে শান্ত হয়ে চেয়ার টেনে বসে তিলাত। খানিকক্ষণ চুপ থেকে নিজেকে শান্ত করে মেঘালয়কে প্রশ্ন ছুঁড়ে মারে, কি চাস? চেয়ারে গা এলিয়ে এতক্ষণ তিলাতের দিকে তাকিয়েছিল মেঘালয়। তিলাতের প্রশ্ন ঠোঁট এলিয়ে হাসে সে। বিরক্ত হয়ে তিলাত বিরক্তি মুখ দিয়ে চ শব্দ উচ্চারণ করে সে। নিজের মাথা ঠিক রাখতে পারে না তিলাত। রেগে গিয়ে কিছু একটা বলতে নিলে তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করলো মেঘালয়, কি খাবি, চা না কফি? রাগে হিসিয়ে ওঠে তিলাত। নিজেকে কন্ট্রোলে না রাখতে পেরে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চেয়ারের সজোরে পা দিয়ে লাথি মারে সে। তবে সেসবে মেঘালয় তেমন একটা ভাবান্তর হয় না। সে আগের মতোই চেয়ারে গা এলিয়ে বসে হাসতে থাকে। তিলাত টেবিলের উপর জোরে থাপ্পড় মারে। তার থাপ্পড়ের ফলে টেবিলে থাকা পানির গ্লাস নিচে পড়ে ভেঙে যায়। মেঘালয় এক নজর সেদিকে তাকিয়ে হালকা হেসে বলল, মাথা ঠান্ডা কর। রেগে গিয়ে চিল্লিয়ে বলে তিলাত, মাথা ঠান্ডা করব? যার বোনের আজ এই অবস্থা সে মাথা ঠান্ডা করবে? তুই জানিস আমার বোনের কি অবস্থা তুই করেছিস? আমার বোন বোবা হয়ে গিয়েছে, কারোর সাথে কথা বলছে না। আমি হাজারটা খুঁচিয়ে কথা বললেও ও এখন আর খেপে যায় না। সবটা তোর কারণে হয়েছে মেঘ, আমি তোকে বিশ্বাস করেছিলাম। তিলাতের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে মেঘালয়। তিলাতের বলা শেষে তাকে প্রশ্ন করলো মেঘালয়, এখন বিশ্বাস করিস না? না। অকপটে উত্তর দেয় তিলাত। তিলাতের এমন উত্তরে খানিকটা খারাপ লাগে মেঘালয়ের। বন্ধুর তাকে অবিশ্বাসে বুক কেঁপে ওঠে, তার মলিন হয়ে যায় মুখ। হালকা হাসার চেষ্টা করে বলল সে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে তিলাত। তেড়ে ওঠে তিলাত। আমার বোনকে কষ্ট দেওয়াটা ভালো হচ্ছে? তোর বোনকে আমি ভালোবাসি। তিলাত চোখ মুখ খিচে উত্তর দেয়, আমি বিশ্বাস করি না। দুদিন আগে হলেও আমি বিশ্বাস করতাম তুই আমার বোনকে ভালোবাসিস, কিন্তু আজ বিশ্বাস করতে পারছি না। পরিস্থিতি বা তোর আচরণ বিশ্বাস করতে দিচ্ছে না আমাকে।
থেমে যায় তিলাত। কিছুক্ষণ চুপ থেকে ধরা তবে কঠোর স্বরে বলল, আমার বোন যদি চায় তোকে ডিভোর্স দেবে, অন্যরা না চাইলেও, তাতে আমি আমার বোনকে সাপোর্ট করব। আরসি। দাঁড়ায় না তিলাত, গটগট করে হেঁটে চলে যায়। মেঘালয় অবাক দৃষ্টি দিয়ে তিলাতে যাওয়ার পথে তাকিয়ে থেকে কিছু একটা ভাবে, হালকা হাসে বলে। রাতে বেশ দেরি করে বাড়ি ফিরে মেঘালয়। বাড়িতে এসে পরিবারের সবাইকে এত রাতে ড্রয়িং রুমে দেখে এক পলক তাদের দিকে তাকিয়ে তাদের এক প্রকার উপেক্ষা করে নিজ ঘরে চলে যায় সে। চোয়াল শক্ত হয়ে আসে অভিকের। হুঙ্কার দিয়ে মৌমিতার উদ্দেশ্য বলে ওঠে সে। তোমার ছেলে যাচ্ছে কি? এভাবে উপেক্ষা করে চলে যাওয়ার মানে কি? মৌমিতা একবার উপরে ছেলের ঘরের দিকে চেয়ে ধীর কণ্ঠে বলল, সারাদিন পর এত রাতে এসেছে, হয়তো ক্লান্ত, তাই কথা না বলে চলে গিয়েছে। ধমকে ওঠে অভিক। ছেলের হয়ে কথা বলবে না। তোমার ছেলেকে কি বিয়ের জন্য জোর করা হয়েছিল? নিজ ইচ্ছেতে বিয়ে করে এসবের মানে কি? নিজের অরেমিকাকে বিয়ে করার যখন এত ইচ্ছে ছিল, তাহলে আমার তিনমার জীবন করে নষ্ট করলো। আমি কথা বলেছি মেঘের সাথে। অভিক কণ্ঠস্বর উঁচু করে বলে উঠল, তোমার ছেলের জন্য যদি আমার বন্ধুর সাথে আমার সম্পর্ক নষ্ট হয়, তোমার ছেলেকে তেদ্য সন্তান করতে আমার বাঁধবে না। নিজ ঘর থেকে অভিকের চেঁচামেচি শুনলেও সেটা কানে নেয় না মেঘালয়। শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে সে। বিছানায় শুতেই তিয়ানার কথা প্রচণ্ড মনে পড়ে যায় তার। এই একটা মাস প্রতিদিন তিয়ানাকে সে তার বুকে নিয়ে ঘুমাতো। দীর্ঘশ্বাস ফেলে ঘুমানোর বৃথা চেষ্টা করলো মেঘালয়। তিয়াশার কিছু ছবি হাতে নিয়ে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তিয়ানা। তার মনে শুধু একটা কথাই বারংবার ফিরে ফিরে আসছে, মায়ের করে যাওয়া পাপেই কি আজ তার এই দশা? পেছন থেকে তিয়ানার ঘাড়ে কেউ হাত রাখে। পেছন ফিরে তিলাতকে দেখে মৃদু হাসে তিয়ানা। তিলাতকে বসতে বলে নিজের সরে গিয়ে জায়গা দেয় বসার। তিলাত বোনের পাশে ব্যালকনির ফ্লোরে বসে পড়ে। তিয়ানার হাতে তিয়াশার ছবি দেখে থমকায় তিলাত। তিয়ানার কাছে কি করে ছবিগুলো আসলো? আবার নিজ মনেই বলে হয়তো নিজে তিয়ানা এগুলো তুলিকার ছবি ভেবে দেখছে, তাই হাসার চেষ্টা করে বলল, আম্মু আব্বুর বিয়ের ছবি নিয়ে কি করছিস? দেখছিস নাকি? দেখি, এদিকে দে, আমিও দেখি। তিয়ানা ভাইয়ের দিকে তাকে চমৎকার একটা হাসি দিয়ে বলল, মায়ের ছবিগুলো দেখছি আর ভাবছি মায়ের করে যাওয়া পাপের ফল সন্তান হিসেবে আমি ভোগ করছি কিনা। থতমত খায় তিলাত। গলা শুকিয়ে আসে তার। বার কয়েক চোখ পিটপিট করে হাসার চেষ্টা করে বলল, কি বলছিস? আম্মুর আবার কিসের পাপ? ভাইয়ের থতমত ভাব দেখে ঠোঁট এলিয়ে শব্দ করে হাসে তিয়ানা। তিয়াশার একটা ছবি নিজ হাতে তুলে ছবিটার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলল, এটা তো আমাদের মায়ের ছবি, তাই না ভাইয়া? যার নাম তিয়াশা, যিনি আমার গর্ভধারিণী, তাই না? মেয়ের জন্য গ্লাসে করে গরম দুধ নিয়ে আসছিল তুলিকা। বারান্দায় এসে মেয়ের বলা কথাগুলো শুনে তার বুক ধড়ফড় করে ওঠে। হাত থেকে দুধের গ্লাস ফ্লোরে পড়ে যায়। হতভম্ব হয়ে মেয়ের দিকে তাকিয়ে থাকে সে।